নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে তো সপ্তাহে প্রায় এক সপ্তাহ বাদে বাদে আমার সাথে দেখা হয় আর কি। তোমাদের সামনে আমি বসি এক সপ্তাহ বাদে বাদে ক্লাসে। তো আজকে সেই একটা শনিবার। তো এবার যেটা বক্তব্য হচ্ছে যে অ্যাকচুয়ালি শিডিউলটাই এরকম যে সপ্তাহের মাঝখানে বসাটা আমার পক্ষে ইটস ভেরি টাফ। মানে আমি বসতে চাইলেও বসতে পারবো না, এরকম একটা ব্যাপার আর কি। ফিরতে হয় অনেক রাতে। তো যাই হোক, তো এটা কোনো ব্যাপার না, এটা পার্ট অফ লাইফ। কাজ করতে হবে, সব কিছু করতে হবে। যাই হোক, যেটা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে একটা জেনারেল টপিক, একদম জেনারেল টপিক, অ্যাকাউন্টসের ব্যাপার, ফাইন্যান্সিয়াল ব্যাপার ডেফিনেটলি, কিন্তু খুব জেনারেল একটা টপিক নিয়ে তোমাদের সাথে জাস্ট আলোচনা করব। এটা কোনো বেসিক্যালি এটা কোনো ক্লাস না, এটা একটা জাস্ট আইডিয়া, যেটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলো বা আমার যেটা নলেজ বলো, যতটুকু নলেজ আমি গেইন করেছি সেটা নিয়ে বলবো। সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আমরা ইপিএফ শুনেছি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড শুনেছি, জিপিএফ শুনেছি, এবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেটাও আমরা শুনেছি। প্রচুর ভিডিও আছে ইউটিউবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে, তার কি ব্যাপার অনেক রকমভাবে অ্যানালিসিস করা আছে। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা আমি অভিজ্ঞতা করেছি পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ব্যাপারটা কি, যেহেতু এখনকার দিনের যুগে মানুষের জীবনে টাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে সব ক্ষেত্রে। টাকা পয়সা বা মানি, ফেম তো ডেফিনেটলি ইজ ইম্পর্টেন্ট, মানি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানি ইজ ইম্পর্টেন্ট দ্যান ফেম। তোমার মধ্যে যদি সৌন্দর্য থাকে, তোমার ক্যারেক্টার ভালো থাকে, তোমার যদি তোমার অ্যাটিটিউড যদি ঠিক থাকে, তুমি যদি সৎ হও, সব কিছু ঢাকা পড়ে যাবে যদি তোমার কাছে পয়সা না থাকে। এরকম একটা ব্যাপার কিন্তু চারিদিকে এখনকার জেনারেশন পয়সাটাকেই গুরুত্ব দেয় ডেফিনেটলি। পয়সা থাকলে সব কিছু থাকবে বেসিক্যালি, পয়সা না থাকলে তার কোনো ভ্যালু থাকবে না। তো এগুলো সব ঢাকা পড়ে যাবে যদি তোমার কাছে পয়সা থাকে। সুতরাং পয়সাটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই পয়সা ইম্পর্টেন্ট যেহেতু ফ্যাক্টর, তো আমাদের ভারতবর্ষে আমরা জানি না আমরা কি করে একটা ফাইন্যান্সিয়াল হেলদি রাষ্ট্র বলে আমরা নিজেকে, ভারতবর্ষকে আমি গণ্য করতে পারি না, বা আমি পার্সোনালি এটা মনেই করতে পারি না। তার কারণ আমরা যারা ভারতবাসী যারা আছি, যারা চাকরিজীবী মানুষ ভারতবর্ষে কত সংখ্যক আছে সেটা আমার পক্ষে অ্যানালিসিস করা ভেরি টাফ। আমার মনে হয় না চাকরিজীবী মানুষের পার্সেন্টেজ ভারতবর্ষে প্রচুর তো একদমই নয়, নগণ্য। যা ভারতবর্ষের যা পপুলেশন তার তুলনায় নগণ্য। বহু মানুষ ভারতবর্ষে এখনও রয়েছেন যারা দুবেলা ঠিকমতো খেতে পায় না, একবেলাও খেতে পায় কিনা সেটা সন্দেহ। যেভাবে যে কোনো রকমে জাস্ট একটা সামান্য কিছু, অনেক সময় আমরা যে মুড়ি খেয়ে থাকি, সেই মুড়ি খেলে যেমন আমাদের বিরক্ত লাগে, অনেকের কাছে হয়তো সেই মুড়িটাও পাওয়া যায় না, এরকম ভারতবর্ষের মানুষ আছে। আবার কোটিপতি বা মিলেনিয়ার তো ছেড়েই দাও, বিভিন্ন জায়গায় সেন্ট্রালাইজড ওয়েতে আছে ভারতবর্ষে। কিছু মানুষের কাছে পয়সা আছে, আবার ম্যাক্সিমাম মানুষের কাছে পয়সা নেই। তো এই ক্ষেত্রে পয়সা যখন একটা বড় ফ্যাক্টর, তো যারা চাকরিজীবী মানুষ, যারা 20,000, 15,000, 20,000, এমনকি 10,000ও রোজগার করে যারা মাস গেলে, বা যারা লো আর্নিং মেম্বার আমি বলতে পারি, তাদের ক্ষেত্রে পয়সাটা সেভিংস করাটা একটা খুব বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। এখনকার কস্ট লিভিং ইন্ডেক্স, যেটা আমাদের জীবন ধারণের জন্য, আমাদের যে চারিদিকে যে আমাদের বাজারহাট, যে একদম বেসিক নিডস আমাদের পূরণ করার জন্য যেগুলো করতে হয়, এন্টারটেনমেন্ট তো তার পরে আসছে। যাই হোক, তো আমরা যে বাজার করি, দিনে সকালবেলাও বাজার করি, বা আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা গ্রসারিগুলো কিনি, সেগুলো যে আরও যে সমস্ত এই যে আমাদের ছেলে মেয়েদের তাদের যে ফিজ আমরা পেমেন্ট করি, বা ইলেকট্রিকের বিল পেমেন্ট করি, টেলিফোন বিল পেমেন্ট করি, বা টেলিফোন, এখন তো টেলিফোন বাড়িতে থাকে না, মোবাইল এখন যাই হোক খুব কম থাকে আর কি। তো মোবাইলের বিল থেকে আরম্ভ করে আরও গ্যাসের পেমেন্ট, সমস্ত রকম যে ডে টু ডে অ্যাক্টিভিটিসের যে পেমেন্টগুলো, জীবন ধারণের জন্য যে খরচাগুলো আমাদের করতে হয়, সেগুলো করে দেখা যায় মাস গেলে আমাদের কাছে কিছুই থাকে না। যদি 500 টাকাও যদি আমাদের হাতে স্যালারি অনুযায়ী যদি আমরা চলি, অনেক সংসারে, ম্যাক্সিমাম সংসারে দেখা যায় সেভিংস রাখাটা যদি খুব হিসাব করে চলা যায় সেটা আলাদা জিনিস। সেটা যদি কেউ করতে পারে, এখনকার যুগে সেভিংস করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ।
সেভিংস করা যায়, যদি মেন্টালিটি সেরকম হয় তাহলে ডেফিনেটলি সেভিংস করা যায়। যেমন আমি একটা গ্রসারি শপে, আমারই চেনে জানা একজন, মানে আমি সেটা তো আর এখানে আমি জাস্ট বলছি আমার এক্সপিরিয়েন্স। আমি যখনই আলু বা পেঁয়াজ কিনি, যখনই ধরুন কিছু কিনি, আমরা কেজিতে কিনি, 500 কিনি বা যাই হোক কিনতে হয়, আমাদের সপ্তাহের ইয়ে থাকে। তো এক একজন বা আমাদের অনেক ক্ষেত্রে যদি সেটা নাও থাকে তাও আমরা মোটামুটি 1 কেজি বা 1.5 কেজির নিচে বা সামথিং এগুলো কিনতে, মানে এবার যার যার যেরকম প্রয়োজন সে সেরকম কেনে। তো আমি আলু বা পেঁয়াজ কখনো, মানে আলু বেসিক্যালি 250 আলু বা 200 আলু এরকম কাউকে বলতে খুব একটা শুনিনি। একজন ভদ্রলোকের কাছে আমার পাশে দাঁড়িয়েছিল দোকানের মুদিখানা, তাকে আমি জানি, সে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট সার্ভিস রিটায়ার্ড পারসন, এবং তার একটা বড়, মানে নাম করা মাল্টিপ্লেক্স, মানে একটা কলকাতার একদম ক্রস এরিয়াতে একটা বড় জায়গায় তার বাড়ি, এবং তার আরেকটা বাড়িও আছে, যেখানেই হোক আমি কিছু বলছি না। তো সেই মানুষও দেখি দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়ে, আমি যখন এখানে 1-1.5 কেজি আলু কিনছি, সে তখন আমার বাড়িতে হঠাৎ আলুর প্রয়োজন পড়েছে, তো আমি আলু কিনতে গেছি। তো আমার পাশের যে ভদ্রলোক, সে দাঁড়িয়ে দেখি দোকানদারকে বলছে আমাকে 200 না 250 আলু দাও। তাদের বাড়িতে 4 জন লোক আমি জানি। তো যাই হোক, মানুষ এরমভাবেও চলে, খুব হিসাব করে চলে। আমি যদি এরমভাবে চলতাম তাহলে আমিও অনেক পয়সা সেভ করতে পারতাম, কিন্তু আমি এটা পারি না, মেন্টালিটিতে দেয় না হয়তো যে কোনো কিছু ক্ষেত্রে সবসময় বেশি 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 বেশি, এটা এর জন্য। তো এর জন্য অনেক সাফারও করতে হয় ডেফিনেটলি। তো এই যে সেভিংস, যখনই সেভিংসের ব্যাপারটা আসছে, সেই সেভিংসের, সাধারণ মানুষের এই সেভিংসের কথা মাথায় রেখে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম চালু করেছে জেনারেল পাবলিকের জন্য, যেটা চাকরিজীবী পাবলিকের জন্য শুধু অ্যাপ্লিকেবল নয়, জেনারেল পাবলিকের জন্য। সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা হচ্ছে একটা, এই অ্যাকাউন্টটা আমি গরিবদের অ্যাকাউন্টও বলবো, বড়লোকদের অ্যাকাউন্টও বলবো, মধ্যবিত্তের অ্যাকাউন্টও বলবো, এবং যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা যারা ট্যাক্স পেয়ার, যারা হাই ভ্যালু ট্যাক্স পে করে, তাদের জন্য এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সব কিছুই এক্সেম্পটেড। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমলে যে টাকাটা জমে, সেটা যা টাকাটা আমার বছরে জমছে, সেই টাকাটা পুরোটাই কিন্তু আমি যদি আমার ইনকাম থেকে লেস করি, তাহলে কিন্তু পুরো টাকাটাই কিন্তু আমার ইনকাম থেকে, মানে যদি লেস হয়ে যায়, ইনকাম ট্যাক্স কিন্তু টোটালটাই ওই টাকাটা ইনকাম থেকে, মানে ট্যাক্সেবল ইনকাম থেকে ওই টাকাটা পুরো লেস হয়ে যায়, পুরো ছাড় পাই যায় 1.5 লাখ টাকা ম্যাক্সিমাম। আবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে আমরা যে ইন্টারেস্টটা পাই, সেটা কিন্তু নন ট্যাক্সেবল। আর পাবলিক প্রভিডেন্ট ফান্ড যখন ম্যাচিউরড হবে ভবিষ্যতে, ডিটেলসটা আমি আসছি, সেই টাকাটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকবে, সেখানেও কিন্তু আমার কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। সুতরাং এক্সেম্পটেড পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করা সবথেকে একটা, যে কোনো সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, সেই সমস্ত মানুষদের জন্য এই অ্যাকাউন্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি। তো আজকে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, যে আমরা সেভিংসটা কিভাবে করব। সেভিংস করাটা যারা আমার মতো যারা মানুষ, যেখানে 1 টাকা খরচা করার কথা, সেখানে হয়তো এটা আমার বেসিক ইনস্টিংক্ট, আমি নিজেকে অনেক চেষ্টা করেও চেঞ্জ করতে পারছি না। যেখানে আমার 1 টাকা খরচা করার কথা, যেখানে হয়তো 1 টাকা খরচা করলে খুব আরাম করে হয়ে যায়, সেখানে আমি 2 টাকা খরচা করে ফেলি। এইটাই যে আমি ইচ্ছে করে করছি তা না, এটা আমার একটা ইনস্টিংক্ট। মানে কিরম যেন মনের মধ্যে একটা অশান্তি বা একটা ক্রিয়েট হয়, যে না, আমি একটা অ্যাসোসিয়েশনে 1 টাকা খরচা করছি, সেখানে যদি আমি 2 টাকা খরচা করি, কি তাহলে তো আমার মনটা একটু স্যাটিসফাইড হয়। তো আমি না হলে স্যাটিসফাই হতে পারছি না, এরকম একটা ব্যাপার থাকে আর কি, সাইকোলজিক্যাল ব্যাপার এগুলো থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে তো এই জন্য সেভিংস করাটা খুব ইম্পর্টেন্ট। এবং যাদের আমাদের মতো যারা মানুষ, তাদের জন্য এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার কেন বলছি, এই কারণগুলো কেন বললাম, যারা পয়সা, মানে যারা সেভিংসে ডিসিপ্লিন রাখতে পারে না। ধরুন আমি যদি একটা ভাড়ের মধ্যে আজকে ঠিক করলাম আমি একটা ভাড় জমাবো, ভাড়ের মধ্যে 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন বা 20 টাকার কয়েন বা নোট, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 100 টাকা জমাতে মানুষ একটা ভাড় হয়তো আমার বাবা যেটা করতেন, স্বর্গীয় আমার বাবা যেটা করতেন, উনি গত হয়েছেন 2020 সালে, প্রচুর ভাড়ে পয়সা জমাতেন, খুব কষ্ট করে, মানে 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন জমাতেন প্রচুর, এবং পুরো কমপ্লিট হলে, পুরো ভাড়টা ভর্তি হলে তখন সেটা উনি ভেঙে বিভিন্ন লক্ষ্মী পুজো করতেন। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো অনেক বড় করে হতো, লক্ষ্মী পুজোর সময় উনি ওটা ভাঙতেন প্রত্যেক বছর, এটা ডিসিপ্লিন ছিল ওনার। উনি কিন্তু অনেক পয়সা জমাতে পারতেন,
জমিয়েওছেন একশো করে, আজকে বাড়ি করেছেন, সব কিছু করেছেন, আজকে এই ফ্ল্যাট নিয়েছেন, সব কিছু আজকে তার করা জায়গাতেই আমি আজকে সেখানে কিছু করছি। আমি নিজে কিন্তু এক্সট্রা কিচ্ছু করিনি। এটা আমার ফ্ল্যাটটা যেটা আমি বসে আজকে আপনার সাথে ভিডিও করছি সেটা আমার বাবারই তৈরি করা, এবং বাবার এই কষ্টের টাকা দিয়ে বাবা প্রতিদিন মানে প্রত্যেক দিন এই 5 টাকা 10 টাকা করে সেভ করে করে করে, প্লাস একটা চাকরি প্রাইভেট ফার্মে করতেন যেটা ইনসিকিওর ছিল সবসময়, সিকিওর কোনো সময় ছিল না, কিন্তু সেই কোম্পানিতেই সে 40 বছর কাটিয়ে গেছে, বহু কষ্ট করেছে। তো আজকে সেই জায়গায় আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, বসে আপনাদের সামনে এই ভিডিওটা করছি। যাই হোক, তো এবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট? এটা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট না, এটা হচ্ছে একটা ভবিষ্যতের জন্য একটা সেভিংস করার জন্য গভর্নমেন্টের একটা তৈরি করা একটা স্কিম। আমি সেভিংস অ্যাকাউন্ট কথাটা ভুল বললাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা একটা গভর্নমেন্টের একটা মানে একদম ডাইরেক্ট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে সাধারণ মানুষ মিনিমাম একটা বছরে মিনিমাম 500 টাকা করে রাখতে পারে, এবং ম্যাক্সিমাম একটা বছরে 1.5 লাখ টাকাটা রাখতে পারে, জমাতে পারে। 500 টাকাটা পার মান্থ 500 টাকাটা সারা বছরে উনি 500 টাকা রাখতে পারেন, আবার মাসেও 500 টাকা করে রাখতে পারেন, কিন্তু 500 টাকার নিচে নয়। আমি যে ব্যাংকের থ্রুতে করেছি এটা, সেখানে মিনিমাম কিন্তু 500 টাকা জমা করতেই হবে। হ্যাঁ, সারা বছরের মধ্যে 500 টাকা মিনিমাম জমা করতে হবে, এবং সারা বছরের মধ্যে ম্যাক্সিমাম আমি 1.5 লাখ টাকা জমা করতে পারবো এই অ্যাকাউন্টে। এইভাবে অ্যাকাউন্টটাকে চালু করতে হয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট নাম্বার ডেফিনেটলি একটা জেনারেট হবে, এবং আপনাকে একটা পাসবই দেওয়া হবে, বা তোমাকে একটা পাসবই দেওয়া হবে। যারা নতুন চাকরিজীবী মানুষ, যারা নতুন চাকরি শুরু করছো, নতুন চাকরি জীবন শুরু করছো, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। বা যারা ক্যাজুয়ালে কাজ করছো, মানে হয়তো পেরোলে এখনও আসোনি, মানে যাদের প্রভিডেন্ট ফান্ড বা পিট্যাক্স বা ইএসআই ফেসিলিটি নেই, তাদের ক্ষেত্রেও বলছি, যারা সামান্য রোজগারও করছো, তাদের প্রত্যেকের কিন্তু, যারা একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসছো, তাদের প্রত্যেকের কিন্তু এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে একটা করে অ্যাকাউন্ট করে রাখা উচিত। তার একটাই কারণ হচ্ছে, এই অ্যাকাউন্টটা থেকে বেনিফিটস অনেক আছে। এর ড্রব্যাকস কিছু কিছু আছে ডেফিনেটলি, কিন্তু এর বেনিফিটসও অনেক আছে। সেই বেনিফিটসগুলোর তার মধ্যে 1 নম্বর বেনিফিটস হচ্ছে, এইখানে যে ইনভেস্টমেন্টটা করতে হয়, এটা শুরু হয় বছরে 500 টাকা থেকে। মিনিমাম 500 টাকা সারা বছরে রাখলে একটা অ্যাকাউন্ট কিন্তু চালু থাকে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট কিন্তু চালু হয়ে যায়। এবং আমি 500 টাকা আজকে জমালাম, 1 মাসে জমালাম, পরের মাসে যদি আমার কাছে এক্সেসিভ কিছু 500 টাকা থাকে সংসার চালাতে গিয়ে, বা যে কোনোভাবে যদি আমার ইনকামের কিছু টাকা এক্সেস থেকে থাকে, আমি যদি মনে করি ওটাকে আমি সেভিংস শুধু করব, ওই টাকাটাকে ইমিডিয়েট ফিউচারে আমার তোলার কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা আমি আমার পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ফেলে দিলে আমার কিন্তু একটা মোটা টাকায় মানে ইন্টারেস্ট আমি কিন্তু পেতে পারবো। এবার যেটা ব্যাপার হচ্ছে, কেন এটা একটা বিউটিফুল সেভিং স্কিম, এবং কেন এটা ডিসিপ্লিন, যারা টাকা জমানোর ক্ষেত্রে যে সমস্ত মানুষ ডিসিপ্লিন নয়, সেই মানুষদের ক্ষেত্রে কেন এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট, সেটা তার কারণ হচ্ছে, এই অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু মিনিমাম 5 বছর কোনো টাকা তোলা যাবে না, একটা লক পিরিয়ড থাকে। ঠিক আছে, মিনিমাম 5 বছর বা 3 বছর কোনো টাকা তোলা কিন্তু যাবে না, 5 বছর টাকা তোলা যাবে না। এটা যদি 15 বছর বা 20, এটা অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করলে 15 থেকে 20 বছর, 15 বছর বা 16 বছর, এরকম 15 বছর একটা টার্ম থাকে বা একটা পিরিয়ড থাকে, তারপর এটা ম্যাচিওর হয়। ঠিক আছে, কিন্তু মিনিমাম 5 বছর একটা লক পিরিয়ড থাকে, সেই লক পিরিয়ডের মধ্যে কিন্তু কোনো টাকা কিন্তু তোলা যাবে না, যে টাকাটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে আমরা ফেলবো। এটা যেমন একটা অ্যাডভান্টেজ, তেমনি একটা ডিসঅ্যাডভান্টেজও। যদি আমার এমার্জেন্সি বেসে কোনো টাকা পয়সা লাগে এই 5 বছরের মধ্যে, অ্যাকাউন্ট খোলার 5 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমি টাকাটা তুলতে পারবো না, এটা লক পিরিয়ড করা থাকবে। 5 বছর বাদে আমি ওর থেকে একটা সামান্য পোর্শন টাকা, 25% টাকা আমি লোন নিতে পারবো, বা আমি কিছু টাকা আমি ওখান থেকে উইথড্র করতে পারবো। ঠিক আছে, সেগুলো যেমন মানে সেগুলো না করাটাই বেটার আমার মনে হয়। কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি টাকা কেউ জমাতে চাও, যদি পয়সা জমাতে চাও, বা টাকা একটু করে কেউ ফান্ড করতে চাও, তাহলে কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে 15 বছরের যে পিরিয়ডের পরে এটা ম্যাচিওর হবে, সেই পিরিয়ডে যদি কোনো চাকরিজীবী মানুষ যখন রিটায়ার করে যাবে, তখন সে বছরের মানে সেটা পাওয়ার পরে তখন তার হাতে দেখবে যে একটা যে ইন্টারেস্টটা তারা পাবে,
প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যেটা ফেরত পাবে, হয়তো দেখা গেল তারা একটা 40 লাখ টাকার মতো টাকা ফেরত পেল 500 টাকা করে জমাতে জমাতে জমাতে, বা 1000 টাকা করে জমাতে 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 জমাতে, যত টাকা করেই জমুক 40 লাখ টাকা মতো যদি ফেরত পায়, সেই টাকাটা তার কাছে তখন যে মুহূর্তে সে রিটায়ার করার পরে সে টাকাটা পাবে, মানে রিটায়ারমেন্টের পরে যদি টাইমটা হয় ওই টাকাটা যদি পাওয়া যায়, তাহলে সেটা তার কাছে একটা সোনার থেকে হাজার হাজার গুণ দামি। সুতরাং পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের বেনিফিট হচ্ছে, নাম্বার 1 বেনিফিটস হচ্ছে, যদি কোনো পয়সা জমানোর ক্ষেত্রে ইনডিসিপ্লিন পারসন, যারা পয়সা জমাতে পারে না, ঠিক আছে, যারা পয়সা জমাতে পারে না, যাদের কাছে পয়সা জমানোটা খুব টাফ, তাদের কাছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। যারা নতুন চাকরিজীবী মানুষ, বা যারা নতুন চাকরিতে জয়েন করেছো, বা যারা নতুন রোজগার করতে শুরু করেছো, তাদের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট করাটা ভীষণভাবে জরুরি। কারণ এটা 500 টাকা থেকে শুরু, এখান থেকে জমাতে 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 যখন তুমি পার্মানেন্ট স্টাফ হবে, যখন তুমি প্রফেশনে হবে, তারপরে পার্মানেন্ট হবে, তারপরে যখন কন্টিনিউ সার্ভিস করো, তখন এই টাকাটা যদি 500 টাকা করেও তোমরা জমাও, একটা সময় টাকাটা এমন একটা জায়গায় পৌঁছবে যখন দেখবে টাকাটা নিজেরই অবাক লাগবে টাকার পরিমাণটা দেখে। আর আরেকটা কথা, একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই অ্যাকাউন্টে কিন্তু যে কেউ খুলতে পারে। এখানে যে শুধু চাকরিজীবী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের আর জিপিএফের ব্যাপার হচ্ছে, চাকরিজীবী মানুষ বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলে তবে গিয়ে ইপিএফের সুবিধা পাওয়া যায়, যেখানে এমপ্লয়িজ যেমন কন্ট্রিবিউট করে, এমপ্লয়ার্স তেমন কন্ট্রিবিউট করে। তেমনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বার নেই। এখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা রোজগার করে, সামান্য কিছু রোজগার করে, বা যারা রোজগার না করেও, যারা এমনি সামান্য রোজগার করলেও, তারা যদি কেউ, যাদের প্যান কার্ড বা আধার কার্ড আছে, ঠিক আছে, 18 থেকে 80, যাই হোক, 18 থেকে এজ বারটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, তো 18 বছর তো হয়ে গেলে বা ইয়ে করলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, বা মাইনরিটির ক্ষেত্রেও কিন্তু পাবলিক প্রভিডেন্ট অ্যাকাউন্ট করা যায়, সেক্ষেত্রে গার্জিয়ানশিপ একজন হতে হবে, ঠিক আছে। তো পাবলিক প্রভিডেন্ট ফান্ডে এই অ্যাকাউন্টটা যে কোনো মানুষ খুলতে পারে, যে কোনো রোজগারের মানুষ খুলতে পারে, যে কোনো প্রফেশনের মানুষ খুলতে পারবে, পড়াশোনা না জানা মানুষ যারা আছেন তারাও কিন্তু এটা খুলতে পারবে। এখানে অ্যাকাউন্ট 500 টাকা দিয়ে, এই অ্যাকাউন্টটা সবার জন্য, পাবলিকদের, পাবলিক, জেনারেল পাবলিকের জন্য এই অ্যাকাউন্টটা করা। এবং এটা যেটা একটু আগে বললাম, এর মিনিমাম কন্ট্রিবিউশন হচ্ছে 500 টাকা পার ইয়ার, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন 1.5 লাখ টাকা পার ইয়ার, এবং এর ইন্টারেস্ট রেটটা কিন্তু খুব ভালো, কিন্তু ইপিএফের থেকে কম হলেও ইন্টারেস্ট রেটটা একটা কনসারভেটিভ ইন্টারেস্ট পাওয়া যায়। এখন যেমন কারেন্ট 7.1% ইন্টারেস্ট চলছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে, এই স্কিমে। এই ইন্টারেস্টটা কখন অ্যাড হয়? বছরের শেষে মার্চ মাস, 31 মার্চে কিন্তু ইন্টারেস্টটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। 31 মার্চে অ্যাড হয়ে গিয়ে 1 এপ্রিলে তোমরা ইন্টারেস্টটাকে দেখতে পারবে যদি পাসবই আপডেট করো পিপিএফের। তো এই ইন্টারেস্টটা কিন্তু টোটাল যে টাকাটা জমবে তার ওপরে কিন্তু সেই ইন্টারেস্টটা চার্জ হয়, এবং তারপরে আবার ইন্টারেস্ট সমেত যে টাকাটা চলছে, তারপরে পরের বছর আবার তার উপর ইন্টারেস্ট চার্জ হয়। সুতরাং এই করে 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 অ্যাকাউন্টের টাকাটার পরিমাণ কিন্তু বাড়তে থাকে। যত বেশি কন্ট্রিবিউশন হবে, তত বেশি ইন্টারেস্টও পাওয়া যাবে, তত বেশি আবার বছরে মানে পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ডের পরে যে টাকাটা আমার হাতে আসবে সেটাও তত বেশি হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, বছরে 1.5 লাখ টাকা কিন্তু একটা বার রয়েছে। 1.5 লাখ টাকার বেশি কিন্তু পিপিএফে জমা করা যাবে না। 1.5 লাখ টাকা কিন্তু একদম রেস্ট্রিকশন আছে, বার আছে, ঠিক আছে। এইবার আসছি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। যখন এই যে যারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট খুলছো, তাদেরকে মনে রাখতে হবে সবসময় একটা কথা, যেটা আমি একটু আগে বলেছিলাম, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তোলা যাবে না, একদম টাকা তোলা যাবে না। এখানে লক পিরিয়ড থাকে। যদি কেউ মনে করো এটা যে আমি এমার্জেন্সি কাজের জন্য, বা সেভিংস আলাদা, এমার্জেন্সি কাজের জন্য টাকা সরিয়ে রাখা আলাদা, রিজার্ভ করে রাখা আলাদা, সেইখানে যদি করতে হয় তাহলে সেটা কিন্তু আমরা ফিক্স করতে পারি, বা আরডি করতে পারি, বা আমরা সেভিংস অ্যাকাউন্টে আমাদের সেভ একটা, যেখানে যে অ্যাকাউন্ট আমাদের যদি দুটো অ্যাকাউন্ট থাকে, তাহলে একটা অ্যাকাউন্টে আমরা টাকাটা সরিয়ে রাখতে পারি। সেখানে কিন্তু পিপিএফে ওই টাকাটা ফেলে দিলে কিন্তু ওই টাকাটা কিন্তু আর রিসেন্ট ফিউচারে ওটা কিন্তু পাওয়া যাবে না 5 বছরের আগে। তাও উইথড্রল হিসেবে 5 বছর বাদে যদি এমার্জেন্সি বেজে টাকা তুলতে হয় পিপিএফ থেকে, আমাকে বেসিক রিজন, তার ভ্যালিড রিজন কিন্তু দেখিয়ে তুলতে হবে টাকাটা, আদারওয়াইজ কিন্তু টাকাটা পাওয়া যাবে না, খুব এক্সেপশনাল কেস ছাড়া, ঠিক আছে। শরীর খারাপ হলে, বা ভীষণ একটা মারাত্মক রকমের কোনো রোগ হলে, বা ব্যাধি হলে, বা কোনো বাচ্চার পড়াশুনোর জন্য, বা কোনো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য যদি কোনো প্রবলেম হয়, তখন কিন্তু পিপিএফ থেকে টাকা তোলা যায়, এবং আফটার প্রডিউসিং ভ্যালিড ডকুমেন্টস, ভ্যালিড প্রুফ। আদারওয়াইজ ওইখান থেকে টাকা তোলা কিন্তু খুব টাফ। তো এবার যেটা বললাম, যেটা এইটা গরিবদের অ্যাকাউন্ট কেন বললাম,
সেটা বলার কারণ হচ্ছে যে কেউ এখানে অ্যাকাউন্টটা খুলতে পারে এবং 500 টাকা বছরে দেওয়াটা খুব টাফ হবে না। যত কম টাকা রোজগারেরই মানুষ হোক না কেন, বছরে 500 টাকা মিনিমাম করে এই অ্যাকাউন্টটাকে চালু রাখা যায়। যদি অ্যাকাউন্টটা যদি 500 টাকা দিয়ে 1 বছর দিয়ে 2 বছর আমি বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, ওটা পরে অ্যাক্টিভেট করতে হবে। এইবার আসি, এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের আরেকটা সবথেকে বড় সুবিধা কী, সবথেকে বড় অ্যাডভান্টেজ কী? অ্যাডভান্টেজ হচ্ছে এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই টাকাটা টোটালি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট, মানে এক্সেমটেড। মানে 3 বার কেন এক্সেমটেড বললাম? পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আমি একটা বছরে যত টাকা মানে জমাবো, সেই টাকাটা পুরোটাই কিন্তু আমার ইনকাম ট্যাক্সের, যখন আমি রিটার্ন ট্যাক্সের যখন আমি ফর্ম ফিল আপ করবো বা ডিক্লারেশন দেবো, সেক্ষেত্রে আমার ট্যাক্সেবল ইনকাম থেকে পুরো টাকাটাই লেস হয়ে যাবে যত টাকা ইনভেস্ট করবো। ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ডেফিনেটলি ওটা হবে। যাই হোক, তো টোটাল ওই সেকশন যেটা আছে সেখানে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা হলেও যা টাকা ইনভেস্ট করছি তার মধ্যে যেটা যত টাকা সেটা আমি যদি দেখাই, তাহলে কিন্তু আমার যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে সেই টাকাটা কিন্তু লেস হয়ে যাবে। এটা সব থেকে বড় সুবিধা পিপিএফের। এই জন্য অনেকে পিপিএফ যারা হাই ভ্যালু ট্যাক্স পে করে বা যারা প্রচুর ইনকাম করে, তারাও কিন্তু পিপিএফে অ্যাকাউন্ট করে রাখে এই একটাই কারণে, এই একটা বিশেষ কারণে। এছাড়াও তারা সেভিংসের জন্য ডেফিনেটলি করে, কিন্তু এটা একটা কিন্তু তাদের মাথায় থাকে যে পিপিএফে অ্যাকাউন্ট করাটা খুব দরকার। ওই টাকাটা পুরোটাই কিন্তু আমার ছাড় পাওয়া যায়। 1 লাখ টাকা ছাড় পাওয়া বা 1,20,000 30,000 টাকা ছাড় পাওয়াটা ইজ নট এ জোক, এটা কিন্তু ইয়ার কি না, ঠিক আছে? এবং যেটা পিপিএফের আরেকটা যেটা সবথেকে বড় গুণ হচ্ছে যে যারা শুধু পয়সা জমাতে চাও, মিনিমাম 500 টাকা করে যদি পার মান্থ জমাতে চাও, 500 টাকা আমার যা সারা মাসে সংসারের সমস্ত খরচা বাদ দিয়ে ইনকাম থেকে যদি কিছু টাকা এক্সেস থেকে যায়, যদি 1,000-2,000 টাকা থেকে যায়, আমি যদি 1,000 টাকা আমার ওই পিপিএফের অ্যাকাউন্টে ফেলে দিই, তাহলে সেই টাকাটা কিন্তু পুরো সেভিংস হিসেবে একদম সিকিউরড ওয়েতে টাকাটা থেকে যাবে। সে টাকাটা তুলতে পারবো না, কিন্তু সেটা টাকাটা থেকেই যাবে। আর যদি মনে হয় যে না এমার্জেন্সি বেসে আমার টাকা লাগবে ভবিষ্যৎ, তার জন্য অন্য জায়গায় টাকা রাখতে হবে, সেখানে আমাকে তারা কিন্তু পিপিএফে টাকাটা ফেললে কিন্তু হবে না। তো এই জন্য পিপিএফে অ্যাকাউন্ট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই কদিন ধরে ভাবছিলাম এখানে এই পিপিএফ নিয়ে একটা ভিডিও করব, একটা ক্লাস করব, কিন্তু আজকে সেটা ওভারভিউ একটা দিলাম। যারা এখনও পর্যন্ত পিপিএফে অ্যাকাউন্ট করেনি, যারা নতুন চাকরিতে জয়েন করেছো, যাদের সংসারে খুব একটা সচ্ছল পরিবার নয়, বলতে খারাপ লাগে, বা যারা সংসার সবে শুরু করেছো, যাদের ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করছো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রাখার চিন্তাভাবনা করছো, সেক্ষেত্রে কিন্তু পিপিএফে সবার আগে অ্যাকাউন্টে গিয়ে খুলে ফেলো। আধার কার্ড, প্যান কার্ড লাগবে। এবং পিপিএফের অ্যাকাউন্ট বিভিন্ন মাধ্যমে খোলে। এটা কিন্তু গভর্নমেন্টের তৈরি করা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কিন্তু কোনো ব্যাংকের বা কোনো পোস্ট অফিসের নিজস্ব অ্যাকাউন্ট নয়। এটা একটা, এই যে পোস্ট অফিস ও ব্যাংক, এরা মাধ্যম, এদের মাধ্যমে তোমরা অ্যাকাউন্টটা জাস্ট খুলতে পারো। তোমরা মনে রাখবে এটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নয়। ব্যাংকের কিন্তু এর ওপর কোনো কন্ট্রোল নেই। ব্যাংকের জাস্ট বিধিনিষেধ বা যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে পিপিএফের, সেগুলো মেনে চলতে হয়। মেনে চলে সেইখানে কিন্তু তারা টাকা জমা নেয়। তুমি দেখবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যখন তুমি পাসবই ব্যাংকে আপডেট করতে যাবে, তখন কিন্তু তাদের একটা নিয়ম থাকে, তারা কিন্তু নর্মাল টাইমে কিন্তু তারা পাসবুকটাকে আপডেট করতে পারে না। সেই টাইম পিরিয়ড একটা বাধা থাকে, সেই টাইম পিরিয়ডে তারা পাসবুকটাকে আপডেট করে। ওই জন্য পাসবই যখন আপডেট করতে যাবে ব্যাংকে পিপিএফের, অনেক সময় দেখবে বলবে ব্যাংকের লোক যে না দাদা এখন হচ্ছে না, আমাদের একটা টাইম থাকে, আমরা করে রাখবো, আমি পরের দিন আপনাকে দিয়ে দেবো। তো এইসব রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো তারা মেনে চলতে হয়। তো আর তোমরা যে কোনো ব্যাংকের থেকে পাবলিক প্রভিডেন্ট অ্যাকাউন্ট করতে পারো, যেমন এসবিআই থেকে করতে পারো, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক থেকে, যে কোনো জায়গা থেকে পিপিএফের অ্যাকাউন্ট কিন্তু তোমরা করতে পারো। আদারওয়াইজ পোস্ট অফিস থেকেও করতে পারো। হ্যাঁ, এই মুহূর্তে 7.1% ইন্টারেস্ট হচ্ছে, এবং ইন্টারেস্টটা ভীষণ সুন্দর একটা মানে স্মুথ ক্যালকুলেশন। সেটা হচ্ছে যে যা টাকা জমা আমার সারা বছরে হবে, সেই টাকাটার ওপর আমার ইন্টারেস্টটা কিন্তু অ্যাকুমুলেট হয়, মানে চার্জ হয়। এইবার যেটা মেন একটা ইন্টারেস্টিং পিরিয়ড, এই যে পিপিএফের টাকাটা আমরা কী করে টাকাটা আমরা বাড়াবো, বা পিপিএফের টাকা জমাতে জমাতে কত ইন্টারেস্টে যাতে বেশি হয়, সেই টার্গেটটা যাতে ফুলফিল হয়, সেটা কীভাবে করব। আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা পিপিএফে যখন টাকাটা যে মাসে ফেলো, মাসের কোন সময়টা ফেললে আমাদের, বা বছরের কোন সময়টা ফেললে আমাদের পিপিএফে ইন্টারেস্টটা বেশি পাওয়া যায়, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়।
সেই টাইমটা হচ্ছে প্রত্যেক মাসে যদি আমি মনে করি পিপিএফে অ্যাকাউন্টে টাকা ফেলবো প্রত্যেক মাসে, তাহলে কিন্তু 1 থেকে 4 তারিখের মধ্যে বা 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা অ্যাকাউন্টে ফেলতে হবে। তাহলে কী হবে, যদি তুমি প্রত্যেক মাসে ধরো 500 টাকা করে তুমি ফেলবে, ঠিক করেছো পিপিএফ অ্যাকাউন্টে, বা 1000 টাকা করে তুমি পিপিএফ অ্যাকাউন্টে ফেলবে, ঠিক করেছো। যদি তুমি 500 টাকা পিপিএফ অ্যাকাউন্টে 1 থেকে 5 তারিখের মধ্যে কোনো মাসে, ধরো এই সেপ্টেম্বর মাস, কাল থেকে সেপ্টেম্বর মাস পড়ছে, সেপ্টেম্বরে 1 থেকে 5 তারিখের মধ্যে যদি তুমি পিপিএফ অ্যাকাউন্টে 500 টাকা করে ফেলো, তাহলে এই 500 টাকাটা কিন্তু তোমার এই পুরো সেপ্টেম্বর মাসের যে ইন্টারেস্ট ক্যালকুলেশন সেটা কিন্তু তুমি সেই ইন্টারেস্টের মধ্যে সেটা পেয়ে যাবে। ইন্টারেস্টের মধ্যে সেই ইন্টারেস্টটা কিন্তু সেই টাকাটার উপর কিন্তু ইন্টারেস্ট চার্জ হয়ে যাবে, তো ইন্টারেস্টটা কিন্তু পাবে। কিন্তু যদি 5 তারিখের পরে যদি তুমি টাকাটা ফেলো, 500 টাকাটা ফেলো তোমার পিপিএফ অ্যাকাউন্টে যদি জমা করো, তাহলে কিন্তু ইন্টারেস্টটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে আর ক্যালকুলেট হবে না, সেটা কিন্তু অক্টোবর মাসে গিয়ে ক্যালকুলেট হবে। এইখানেই হচ্ছে তফাৎ। পিপিএফে যদি টাকা জমাবে ঠিক করে থাকো, তাহলে সেটা কিন্তু 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু প্রেফারেবল, সেই তারিখের মধ্যে টাকাটা জমা করতে হবে, এবং তাহলে সেই মাসের ইন্টারেস্টটা কিন্তু তোমার অ্যাড হবে প্রত্যেক মানে পার্টিকুলার প্রত্যেক মাসের। এটা শুনতে কিন্তু খুব সহজ লাগে, দেখতে টাকাটা সহজ লাগে, কিন্তু যখন এটা অ্যাকুমুলেট হতে হতে বছরের পর বছর পরে যখন টাকাটা দেখবে, যে ইন্টারেস্টের যে ফারাকটা হবে দেখবে, যদি তোমরা এটা না করো 5 তারিখের মধ্যে জমা না দিয়ে অন্য যে কোনো সময় দাও, দেখবে কত টাকার ডিফারেন্স হচ্ছে, সেটা তোমাদের ধারণার বাইরে হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, পিপিএফে অ্যাকাউন্ট করার অনেক সুবিধা আমি বললাম। অসুবিধা শুধু একটাই, সেটা হচ্ছে যে এটা যেহেতু লক পিরিয়ড থাকে, যেমন যদি 2023 সালে যদি কেউ অ্যাকাউন্ট খুলে থাকে, তাহলে 2028 সালের আগে সে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেই পারবে না, ওই অ্যাকাউন্টে সে টাচই করতে, শুধু জমা করতে পারবে, টাচই করতে পারবে না, কিন্তু জমা করতে পারবে। তো এইটা হচ্ছে প্রবলেম। আদারওয়াইজ কিন্তু পিপিএফের কোনো প্রবলেম নেই। সাধারণ মানুষের জন্য এই অ্যাকাউন্টটা একদম, যে অ্যাকাউন্টটা যে কেউ খুলতে পারে, আধার কার্ড প্যান কার্ড থাকলে, সে যদি ইন্ডিয়ান সিটিজেন হয়, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হলে, এনআরআই হলে কিন্তু পিপিএফে অ্যাকাউন্ট খোলা যাবে না। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, একদম ইন্ডিভিজুয়ালস হতে হবে, মানে ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল হতে হবে। এনআরআই যদি সে এখানে ইন্ডিয়াতে সেটেল হয়ে যায়, সে ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি গ্রহণ করে, তাহলে কিন্তু সে অ্যাকাউন্ট খুলতে পারে, আদারওয়াইজ নো। তো যাই হোক, সাধারণ গরিব মানুষের অ্যাকাউন্ট এটা, গভর্নমেন্টের ঘরে টাকাটা ডেফিনেটলি খুব সুরক্ষিত ওইতে টাকাটা জমা থাকে। এই যে স্কিমটা আমরা গভর্নমেন্টের বিভিন্ন সমালোচনা করি, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন মিডিয়া চ্যানেল বিভিন্ন তাদের ট্যারিফ বাড়াবার জন্য বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবার সমালোচনা করে, কিন্তু ভালো দিকগুলো আমরা কেউ ধরি না। পেড মিডিয়া যারা আছে, যারা লিকুইডেটিভ, যারা যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলোকে আমরা দেখি টিভিতে সাধারণত, তারা কিন্তু কখনো কোনো গভর্নমেন্টের ভালো জিনিসটা চট করে তুলে ধরবে না, কারণ এখান থেকে কিছু রেভিনিউটা কম আসবে, সমালোচনা করলে রেভিনিউটা বেশি আসবে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, এগুলো বলার কিছু নেই। তো এই যে ভালো জিনিসগুলো গভর্নমেন্টের, এটা কিন্তু এগুলোও কিন্তু মাথায় রাখা উচিত। সাধারণ মানুষের জন্য এই যে স্কিমগুলো করা, সেগুলো কিন্তু খুব ভালো। এই স্কিমগুলো কিন্তু মানুষের জন্য ভবিষ্যতের ক্ষেত্রে খুব ভালো। পিপিএফ অ্যাকাউন্ট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট কিন্তু সাধারণ মানুষের জন্য ভীষণ ভালো অ্যাকাউন্ট। তো আজকেই ওভারভিউটা দিলাম। নেক্সট যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে পিপিএফ সম্বন্ধে, বা পিপিএফ সম্বন্ধে অ্যাকাউন্ট খোলার আগে যদি কোনো কিছু জানতে চাও, বা অ্যাকাউন্ট খোলার বেনিফিটস ডিমেরিটস যদি আমার এই ভিডিওর পরেও যদি কিছু জানতে ইচ্ছা করে, যদি মনে হয় যে না আরেকবার ক্লারিফিকেশন দরকার, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো, জিজ্ঞেস করতে পারো। আদারওয়াইজ আমার যে ইমেল আইডি আছে, ইমেল আইডিতে তোমরা জানাতে পারো। ইমেল আইডিটা হচ্ছে ayan AYAN 633@gmail.com। এই ইমেল আইডিতে তোমরা কোয়ারিজ করে জানতে পারো। ফোন নাম্বারটা আমি এখানে দিলাম না, যাই হোক। তো যদি কেউ আমার পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও, ডেফিনেটলি তারা ইমেলে তাদের ডিটেলস দিয়ে আমার নাম্বার নিতে পারো, আমি কথা বলবো তাদের সাথে, ঠিক আছে? তো এই হলো আজকে ক্লাস। আজকে পিপিএফ সম্বন্ধে এইটুকু ধারণা দিলাম। যাদের মধ্যে পিপিএফের সম্বন্ধে এই ব্যাপারটা, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর মানুষের কাছে প্রচুর মানুষ জানে, কিন্তু এর যে ওভারভিউ, মানে যে ইনডেপথ অ্যানালাইসিস, বা অনেকের মাথায় কিন্তু এই ব্যাপারটা থাকে না। পয়সা জমাতে গেলে আমরা বিভিন্ন জায়গায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, এফডিতে ইনভেস্ট করি, বা আরও বিভিন্ন শেয়ার কিনি, এই কিনি ওই কিনি, কিন্তু সত্যিকারে যদি সেভিংস করতে হয়, সত্যিকারে যদি টাকা জমাতে হয়, তাহলে পিপিএফে কিন্তু অ্যাকাউন্ট করাটা মাস্ট। যেটা শুধু টাকা জমানোর জন্য, টাকা তোলার জন্য নয়। ইপিএফ থেকে বা এমপ্লয়িজ ফান্ড থেকে কিন্তু আমরা যখন তখন 5 বছর সার্ভিস না হলেও আমরা কিন্তু টাকা তুলতে পারি, ওখানে লক পিরিয়ড বলে কিছু থাকে না। কিন্তু পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের লক পিরিয়ড থাকে, যেখান থেকে টাকা তোলা যায় না। যদি সত্যিকারে আমরা টাকা জমাতে চাই, যারা ডিসিপ্লিন নয় টাকা জমানোর ক্ষেত্রে, যারা টাকা জমাতে পারে না, তাদের জন্য কিন্তু এই পিপিএফ অ্যাকাউন্টটা মাস্ট।
এবং যারা ট্যাক্স পেয়ার, হাই ভ্যালু ট্যাক্স পেয়ার, তাদের জন্য পিপিএফ অ্যাকাউন্ট মাস্ট। কেন, আমি সেগুলো আগে বলেছি, সেকেন্ড টাইম আমি রিপিট করলাম না, তোমরা ভিডিওটা শুনে নিও। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর যদি কিছু ড্রব্যাকস বা আমার মনে হয় আমার কোনো কথা তোমাদের ঠিক লাগেনি, তাহলে তোমরা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, ঠিক আছে? নমস্কার, ভালো থেকো।